সালামু আলাইকুম সবাইকে। সেগুলো সবাই ভালো আছো। অনেকদিন পর আমরা আবার অনলাইন লেকচার আসলাম। একটু করে জানাও যে বোর্ড ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে নাকি, আর সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে নাকি একটু জানাও। আমাদের আজকে ভাইরাস ক্লাসটার খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রসেসগুলো, এই প্রসেসগুলো পরীক্ষাতে অনেক বেশি অনেকবার বোর্ডে আসছে। সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। তার আগে একটু আমাকে জানাও যে আমার সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে নাকি, আর লেখাগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি। যেখানে লেখা আছে লেকচার নাম্বার 3, তো 3টা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি একটু জানাও। আর হ্যাঁ, অবভিয়াসলি যে কেউ একজন দুইটা গ্রুপেই, শর্ট সিলেবাসের গ্রুপ আর একটা হচ্ছে যে ফুল সিলেবাসের গ্রুপ, দুইটা গ্রুপে একটু কষ্ট করে লিঙ্কগুলো দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু লিঙ্কগুলো দিয়ে দাও, যাতে সবাই ক্লাস করতে পারে। একটু কষ্ট করে লিঙ্কগুলো দিয়ে দাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যারা যারা আসছো, তারা যারা আসে না তাদেরকে একটু করে মেনশন করে দাও, মেনশন। হ্যাঁ, ওকে। এই লেখা টিকা সব ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে? বোর্ড কি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে নাকি একটু বলো। ভাইরাস কোষ নয়, অকোষীয়। তার মানে এটা কোনো সেল না। যদি ভাইরাস সেল না হয়, তাহলে সেল হলে সেলের জনন হয় বা সেলের বিভাজন হয়। এখানে এটা কোনো সেল না, তাই এটার কোনো বিভাজন বা জনন হবে না। ভাইরাসের তাহলে কোনো সেল বিভাজন বা সেলের কোনো জনন নেই, তাহলে ভাইরাসের কোনো জনন হবে না। যেহেতু কোনো জনন নেই, জনন না থাকা মানে কি? জনন না থাকা মানে কোনো বংশ বৃদ্ধিও নেই। ভাইরাসের শুধুমাত্র যে জিনিসটা হয় সেটা হলো সংখ্যা বৃদ্ধি। শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে। সুতরাং ভাইরাস এমন একটা কোষ, যে কোষটা শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে। দ্যাট মিনস শুধুমাত্র সংখ্যা বাড়ে। তো সংখ্যাটা বাড়ে ভাইরাসের দুটো চক্রের মাধ্যমে। এখানে দুটো চক্র সম্পর্কে আমি লিখছি, একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। আর একটা কথা বলছি, যদি কারেন্ট চলে যায় তাহলে সব কিছুই ক্যান্সেল। কারেন্ট আসলে আমি আবার অ্যাগেন লিঙ্ক দিব, ঠিক আছে? ওকে, দোয়া করো যেন আলহামদুলিল্লাহ কারেন্টটা না যায়। ওকে, হ্যাঁ। তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য, যেহেতু ভাইরাস একটা কোষ না, তাহলে কোষ না হলে এটার কোনো কি হবে না, জনন হবে না। কোষ হইলেই তো কোষীয় উপাদান থাকবে, জনন উপাদান থাকবে, জনন হবে। এখন এটা কোনো কোষই না, তাহলে এটা যেহেতু কোষ না, তার কোনো জনন উপাদান নেই, মানে বংশবৃদ্ধি নেই, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি আছে। এখন সংখ্যা বৃদ্ধিটাও কি ভাইয়া বিভাজনের মাধ্যমে? না, সংখ্যা বৃদ্ধি এসে বিভাজনের মাধ্যমে করে না। সংখ্যা বৃদ্ধি করে বিশেষ প্রক্রিয়া, সেটা আমরা দেখব। দুইটা সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া আছে ভাইরাসের দুইটা সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া আছে। এই যে দুইটা সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া, একটা হলো তোমার লাইটিক চক্র, একটা হলো লাইসোজেনিক চক্র। সো আমরা এই প্রক্রিয়াগুলোই এখন ইনশাল্লাহ ডিটেলসে জানবো। তার আগে একটু বলিও সবাই লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, আর একটু আমাকে বলি সবকিছু ক্লিয়ার কাট আছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। দেখো সবাই এখনো লাইভে আসে নাই।
আমি সারাটা দিন বাইরে বাইরে দৌড়াই, এখন আবার রাতের বেলা লাইভ নিচ্ছি। শুধু 22 ব্যাচ যাতে ফুল সিলেবাস কাভার করতে পারে, 22 ব্যাচ কমপ্লিটলি সেটাকে মানে যাতে কাভার আপ করতে পারে, জাস্ট এটাই আমার টার্গেট। যেন 22 ব্যাচে থিওরিটিক্যাল বা একাডেমিক লাইফে যেন অ্যাডমিশনের মধ্যে কোনো ধরনের ল্যাকিংস না পড়ে অধ্যায়গুলো নিয়ে। আর বেশিরভাগ স্টুডেন্টই লাইভে নিয়ে আছে, সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, আর বেশিক্ষণ গরম, প্রচুর গরম, এখন ফ্যান অফ করে ক্লাস নিতে হচ্ছে, তো একটু আস্তে আস্তে বুঝাবো, কিন্তু একবারই বোঝানোর ট্রাই করবো, সবাই একটু বুঝিও, আস্তে ধীরে বুঝিও, ক্লাস ফাঁকি দিও না। ওকে, তাহলে আমরা ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধির প্রসেস, তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রসেস আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে যে লাইটিক চক্র, একটা লাইসোজেনিক চক্র। তো ভাইয়া এখানের মধ্যে যদি আপনি লাইটিক চক্র বলেন, তাহলে লাইটিক চক্রটা দ্বারা কি বুঝাই? লাইটিক শব্দটার অর্থ নিশ্চয়ই তোমরা জানো, লাইটিক ওয়ার্ডটা আসছে লাইসিস থেকে। লাইসিস মানে হলো ভাঙন, লাইসিস মানে হলো ভাঙন, তার মানে এখানে কোনো কিছুর ভাঙন ঘটবে, এখানে কোনো কিছুর ভাঙন ঘটবে। আচ্ছা, আর লাইসোজেনিক শব্দটার অর্থ হলো লাইসোজেনিক, এখানের মধ্যে কোনো কিছুর ভাঙন হবে না। আচ্ছা, তো লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র কোন কোন ভাইরাসের মধ্যে ঘটে? আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম যে ফাজ ভাইরাস। ফাজ শব্দের অর্থ টু ইট বা ভক্ষণ। এই ভাইরাসগুলো কাদেরকে ভক্ষণ করে? এই ভাইরাসগুলো ভক্ষণ করে ব্যাকটেরিয়াদেরকে। কাদেরকে ভক্ষণ করবে? ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, তার মানে এই ভাইরাসগুলো ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে, ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে ফেলে। এখন ধ্বংস কিভাবে করে আমরা সেই প্রসেসটাই আজকে জানবো। তো আমরা যে এখানে লাইটিক আর লাইসোজেনিক চক্র লিখছি, এখানের মধ্যে আমরা যে দুই ধরনের চক্র লিখলাম, একটা হচ্ছে যে লাইটিক চক্রটা ঘটে T2, T4, T6 ফাজ ভাইরাসে। লাইটিক চক্রটা ঘটবে T2, T4, T6 ফাজ ভাইরাসে। আর আমরা এখানে যে লিখলাম লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্রটা ঘটবে ল্যামডা ফাজ ভাইরাস। এখানে ল্যামডা ফাজ বলতে আমরা কাদেরকে বুঝবো? P1 ফাজ, M1 ফাজ, অনেকগুলো ভাইরাসই ঘটে, শুধু ল্যামডা ফাজ না, P1 ফাজ ভাইরাসও ঘটে, M13 মানে ভাইরাসের কিছু গোত্র আর কি, ভাইরাসের কিছু গোত্রের জায়গাগুলোতে ঘটে। সুতরাং আমরা যদি দেখি, আমাদের লাইটিক চক্র ঘটবে এই ভাইরাসগুলোতে T2, T4, T6, আর লাইসোজেনিক চক্রটা ঘটবে মানে ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ। তো সবগুলো শব্দে ফাজ শব্দটা আসছে। ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা, তার মানে এই সবগুলো ভাইরাসই ব্যাকটেরিয়াকে খাবে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। এবার আসো আমাদের গঠন বৈশিষ্ট্য, কিন্তু আমরা T2 ভাইরাসের গঠন পড়ছিলাম, আমরা ক্লাসে T2 ভাইরাসের গঠনটা পড়ছিলাম। যেহেতু আমরা T2-র গঠন পড়ছি, T2-র গঠনটা পড়ছি, সো আমাদের পড়ার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে T2 চক্রটাই বেশি দেয়, মানে T2-র সাথে রিলেটেড চক্রটা হচ্ছে লাইটিক চক্র। এই লাইটিক চক্রটা পরীক্ষায় বেশি আসে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। এতটুকু পর্যন্ত কি সবার বোঝা গেছে নাকি? আরেকবার বলে দিই, আরেকবার আমি একটু করে বলে দিই, সবাই একটু করে শুনবেন। আরেকবার আমি একটু করে বলে দিই, সবাই একটু করে শুনবেন যে আরেকবার আমি একটু করে বলে দিই, সবাই একটু করে শুনবেন, একটু করে শুনবেন যে ভাইরাস, আজকে আমরা টপিক পড়বো, মূলত যে টপিকটা পড়বো সেই টপিকটা আসার আগে আমরা মূলত কিছু কথা বলি। ভাইরাস কোনো কোষ না, এটা আমরা ফার্স্টে জেনে আসছি। ভাইরাস কোনো কোষ না, মানে অকোষীয় একটা গঠন। এই অকোষীয় গঠন, যেহেতু অকোষ মানে কোষ নেই, তার মানে ভাইরাসের কোনো জনন প্রক্রিয়া থাকবে না। যেহেতু কোষ না, কোষীয় জনন করার জন্য তো কোনো প্রসেসই নেই, জনন করার উপাদানই নেই,
তাহলে জনন নেই মানে বংশবৃদ্ধি হবে না। শুধুমাত্র ভাইরাস একটা ভাইরাস থেকে আরেকটা ভাইরাস তৈরি করতে পারবে, মানে সংখ্যা বৃদ্ধি হবে, সংখ্যা বৃদ্ধি। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধির জন্য দুটো চক্র আছে, একটা হচ্ছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র মানে কি ভাইয়া? লাইটিক লাইসোজেনিক যে চক্রই বলি না কেন সবগুলো ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস মানে কি আমরা গত ক্লাসে বলে আসছিলাম, ফাজ মানে ভাইয়া টু ইট, মানে যেসব ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অথবা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে সেসব ভাইরাসগুলোকে আমরা ব্যাকটেরিওফাজ বা শুধু ফাজ ভাইরাস বলে থাকি। এই রকম ফাজ ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখব লাইটিক চক্রটা চলবে T2 T4 T6 ফাজ ভাইরাসে। যেসব ভাইরাসের আকৃতি ব্যাঙাচি আকৃতি সেসব ভাইরাসে লাইটিক চক্র চলবে। আর কিছু কিছু ভাইরাস আছে যেমন ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ, এসব ভাইরাসের ক্ষেত্রে লাইটিক চক্র লাইসোজেনিক চক্র চলবে। তো লাইসোজেনিক লাইটিক যাই চক্র বলি না কারণ আমরা লাস্ট ক্লাসে T2 ভাইরাসের গঠন পড়ছিলাম এবং তোমাদের একাডেমিকে T2 ভাইরাসের গঠন আছে। সো যদি তোমাদের একাডেমিকে T2 এর গঠন আছে তাই T2 রিলেটেড যে চক্র দেখো T2 এর সাথে রিলেটেড চক্র হচ্ছে লাইটিক চক্র। পরীক্ষায় লাইটিকটাই সবচেয়ে বেশি আসে। কথা ক্লিয়ার? তাহলে এটা একটু তোমার মাথায় রাখতে হবে। আমি ক্লু আউট করে দিব ভাইয়া চক্রগুলোর মধ্যে পার্থক্য কি, পার্থক্য আমি ক্লু আউট করে দিব। তার আগে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো নাকি এটা একটু বলো। আর্লি রেসপন্স করবা কারণ আমাদের প্রসেসটা একটু বড়, তাই আমাদেরকে একটু দ্রুত আগাইতে হবে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? হ্যাঁ, বাকিরা যারা লাইভে আছো রেসপন্স করো, বুঝছো নাকি এতটুকু? ওকে, ঠিক আছে, আমরা এখন লাইটিক চক্রের ভেতরে যাব। আমরা সম্পূর্ণ লাইটিক চক্রটা নিয়ে এখন আলোচনা করব। প্রচন্ড গরম, একটা সারাটা দিন বাইরে বাইরে ঘুরার পর, অফলাইনে ক্লাস শেষ করার পর অনলাইনে আসলে নিতে ইচ্ছা করে না। তোমরা অনেকে কমপ্লেন করছো যে ভাইয়া ক্লাস নিচ্ছেন না কেন, ক্লাসগুলো শেষ করে দেন। ইচ্ছেই করে না, মানে বডি কাভারই দিতে চায় না। ইচ্ছা করতেছে এখন যে গরম, অলরেডি 2-3 বার গোসল হয়ে গেছে, তার উপর আবার ইচ্ছা করতেছে গোসল করি, বিছনায় শুয়ে আরামসে একটা ঘুম দিই। ঠিক আছে, তবুও কষ্ট করতেছি একটাই কারণে, আগস্টে পরীক্ষা, সেপ্টেম্বর পর্যন্ত হয়তো চলবে, অক্টোবর মাঝে নভেম্বরের দিকে হয়তো রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্টে যেন আলহামদুলিল্লাহ একটা ভালো কিছু শুনি, এই কারণেই মানে কষ্টটা করতে শুধুমাত্র তোমাদের জন্য। যারা আসো আমাদের মডুলাসের আন্ডারে বা আমার এই বায়ো ল্যাবের মধ্যে, সবার থেকে ভালো রেজাল্ট শুনতে চাই। ওকে, তাহলে আমরা এখন পড়বো লাইটিক চক্র।
লাইটিক শব্দটা কোথা থেকে আসছে ভাইয়া? লাইসিস থেকে আসছে। লাইসিস মানে ভাঙন। তাহলে এখানে ভাঙন রিলেটেড কোনো কাহিনী হবে, এটা আমরা কিছুক্ষণ পরে দেখব। ভাঙন রিলেটেড কোনো কাহিনী হবে, এটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তার আগে আমরা একটু করে এদিকে চিত্রটা এঁকে ফেলাই। তোমাদের বইয়েরই চিত্র আঁকতেছে আমি। ভাইরাসকে আমি লাল কালার দিয়ে আঁকবো। ভাইরাস কিন্তু ষড়ভুজ আকৃতির, হ্যাঁ মনে আছে নাকি তোমাদের আল্লাহ জানে। ভাইরাস ষড়ভুজ আকৃতির ছিল এবং এখানে ভাইরাসের ডিএনএ ছিল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভাইরাসের গঠনটা। ভাইরাস ষড়ভুজ আকৃতির একটা গঠন। ওকে, আচ্ছা। তো টি2 ভাইরাসের ক্ষেত্রে আমরা কি কি দেখছিলাম একটু করে তোমাদেরকে যদি আমি রিক্যাপিচুলেশন করে দিই, তাহলে টি2 ভাইরাসের গঠন আমরা দেখছিলাম। এটা আমরা টি2 ভাইরাসের গঠন দেখছিলাম। এটা ছিল টি2 ভাইরাসের মাথা, এটা ছিল টি2 ভাইরাসের লেজের অংশ। লেজের অংশে একটা কলারও দেখা যাইতো। এটা পুরোটা হচ্ছে টি2 ভাইরাসের লেজের অংশ। এখানে টি2 ভাইরাসের আমরা দেখছিলাম 6টা স্পর্শক তন্তু, তারপরে স্পাইক দেখছিলাম মানে কাঁটা, আর এখানের মধ্যে আমরা কলার দেখছিলাম। আচ্ছা, মাথার মধ্যে আমরা দ্বিসূত্রক ডিএনএ দেখছিলাম। মাথার মধ্যে আমরা দ্বিসূত্রক ডিএনএ দেখছিলাম। এটা হচ্ছে টি2 ভাইরাসের গঠনটা। হ্যাঁ, আমাকে স্যার একটা মোবাইল নাই তো, তাই একটু করে আমি আমার কাছে এখন মোবাইল আরেকটা হাতে নাই, এই জন্য আমি একটু করে তোমাদেরকে বুঝাচ্ছি, বারবার পিছনে যাচ্ছি দেখার জন্য কমেন্ট। আচ্ছা দেখো, তাহলে টি2 ভাইরাসের গঠনটাকে আমি একবার বলে দিই, তারপরে মুছে দিব। টি2 ভাইরাসের মধ্যে আমরা দেখছিলাম টি2 একটা কি ভাইরাস? ডিএনএ নাকি আরএনএ ভাইরাস? মনে করো, এটা মনে করো, এটা ইম্পর্টেন্ট। টি2 কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? অলরেডি এখানে ক্লু দেওয়া আছে। ওকে, মাথার ভিতরে থাকে ডিএনএ। হা হা হা। তারপরে এই মাথার পরে লেজের মধ্যে একটা কলার, 6টা স্পর্শক তন্তু এই কাঁটাযুক্ত, 1 2 3 4 5 6। তারপরে কিছু স্পাইক থাকে কাঁটা, আর একটা বেস প্লেট থাকে, এটা হচ্ছে সেই বেস প্লেট। তো এটা হচ্ছে টি2 ভাইরাসের গঠন গেল। এই টি2 ভাইরাসটা স্পর্শক তন্তু দিয়ে, এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে, আমি ব্যাকটেরিয়ার ডিএনএটা সবুজ কালার দিয়ে আঁকি। এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ। তো ব্যাকটেরিয়ার ডিএনএ কোন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে? কমন ব্যাকটেরিয়া, ভাই আমাদের সবার নাম জানা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইস্কেরিক্সিয়া কোলাই। ইস্কেরিক্সিয়া কোলাই, বা সংক্ষেপে আমরা বলি ভাইয়া ই কোলাই। তো টি2 ভাইরাস অ্যাটাক করছে কাকে? ই কোলাই ব্যাকটেরিয়াকে। অ্যাটাক করে টি2 ভাইরাসের স্পর্শক তন্তু দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সাথে অ্যাড হয়েছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে একটা রিসেপ্টর সাইট থাকে। রিসেপ্টর সাইট, সাইট মানে
একটা অঞ্চল বা এরিয়া, এরিয়া বা অঞ্চল। রিসেপ্টর মানে রিসিপশনিস্ট বলি না আমরা, রিসিপশনিস্ট মানে যে গ্রহণ করে। তো ধরো ব্যাকটেরিয়ার প্রাচীরের মধ্যে এটা একটা রিসেপ্টর সাইট, এই রিসেপ্টর সাইটে এসে টি2 ভাইরাসটা তার স্পর্শক তন্তু দিয়ে অ্যাড হয়ে যায়। তাহলে রিসেপ্টর সাইটে এসে টি2 ভাইরাস অ্যাড হয়, রিসেপ্টর সাইটে এসে টি2 ভাইরাসগুলো কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। কাহিনী শেষ। এটাকে আমরা বলি সংযোজন। ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের সংযোজন বা সংযুক্ত হওয়া, অ্যাটাচমেন্ট হওয়া। আচ্ছা, ভালো কথা। এর পরবর্তী চিত্রটাতেই আমরা দেখব এটা হচ্ছে তোমার সেই টি2 ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করছে, ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করছে। এর পরের চিত্রেই আমরা দেখব এগেন আমরা ভাইরাস আঁকলাম, এগেন আমরা ব্যাকটেরিয়া আঁকলাম। ব্যাকটেরিয়ার ডিএনএ আছে, ধরে নিচ্ছি এটা ব্যাকটেরিয়ার ডিএনএ আছে। আচ্ছা, তো এই ডিএনএটা কার ডিএনএ ভাইয়া? ব্যাকটেরিয়ার ডিএনএ। আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে টি2 ভাইরাস। আচ্ছা, আর এটা হচ্ছে রিসেপ্টর সাইট। ব্যাকটেরিয়াটার নাম কি ভাইয়া? ব্যাকটেরিয়াটা হচ্ছে ই কোলাই ব্যাকটেরিয়া। ভালো কথা। এবার টি2 ভাইরাস তো আছেই, টি2 ভাইরাস এখান দিয়ে আছে না, হয়তো মহাশয় তো যায়নি। অ্যাড হয়ে আছে। মহাশয় কি করলো? তার নিজের ডিএনএটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে, কোষ ঝিল্লি ভেদ করে প্রবেশ করাই দিছে। এখন প্রবেশ করানোর কিছু সিস্টেম আছে। প্রবেশ করানোর সিস্টেমটা হইলো এমন যে টি2 ভাইরাস তার যে লেজের অংশটা আছে, লেজের অংশটা তো অনেক লম্বা লেজের অংশটাকে স্ক্রুর মতো করে, গঠনটা চেঞ্জ করে স্ক্রুর মতো গঠন করে। স্ক্রু দেখছো না তোমরা? নাট বল্টু খুলে যে স্ক্রু, তো স্ক্রু ঘুরাইলে কি হয়? ভিতরের দিকে ঢুকে। স্ক্রু ঘুরাচ্ছ, ভিতরের দিকে ঢুকতেছে, তো স্ক্রুর মাথাটা চিকন না, ওই টাইপসের করে ফেলে টি2 ভাইরাসটা। তার এই লম্বা লেজের অংশটাকে স্ক্রুর মতো করে ফেলে, চিকন। ওই স্ক্রু দিয়ে ঘুরাইতে সে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি ফুটা করে, মানে কোষ প্রাচীর ফুটা করে, কোষ ঝিল্লি ফুটা করে দেয়। এর পরবর্তীতে তার ভেতরের যে ডিএনএটা ছিল, এই ডাবল ডিএনএটাকে সে এখানে ভিতরে প্রবেশ করে দিছে। এখন এটা হচ্ছে ফার্স্ট ডিএনএ বা ব্যাকটেরিয়ার ডিএনএ, টি2 ফার্স্ট ডিএনএ। এটা টি2 ফার্স্ট ডিএনএ এখন ব্যাকটেরিয়ার দেহের ভিতর ঢুকে গেছে। কথা ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা, ঢুকে গেল। হ্যাঁ, এবার কি করবে? মজার কাহিনী জানো? খুব মজার কাহিনী। ব্যাকটেরিয়া তো একটা কোষ। আমরা জানি শুধুমাত্র ভাইরাস এমন একটা গঠন, যে গঠনটা নিউক্লিক অ্যাসিড হয়তো ডিএনএ, না হয় আরএনএ, আইদার ডিএনএ অর আরএনএ, দুইটাই ডিএনএ আরএনএ একসাথে ভাইরাসে থাকে না। কিন্তু ব্যাকটেরিয়াতে ভাই একটা কোষ, অকোষীয় না, কোষ। ব্যাকটেরিয়াতে ডিএনএ আরএনএ দুইটাই একসাথে থাকে। মজার ব্যাপার না? এবার কাহিনীটা কি হয় দেখো, ভাইরাস তার ডিএনএ তো ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করাইছে। ভালো কথা, প্রবেশ করাইলো, ভালো কথা, থাক। এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করাইলো। প্রবেশ করানোর পরে ব্যাকটেরিয়ার কোষ, তো কোষের ভিতরে ডিএনএ আরএনএ দুইটাই তো আছে। ব্যাকটেরিয়ার আরএনএ কে ভাইরাস নিজে গ্রহণ করবে। ব্যাকটেরিয়ার আরএনএ, চিন্তা করো, ব্যাকটেরিয়ার এমআরএনএ ভাইরাস গ্রহণ করবে। তাহলে এখানে কি প্রসেস হয় একটু দেখো। এই দ্বিতীয় ধাপটাতে, এটা হচ্ছে ধাপ নাম্বার 1, এটা হচ্ছে ধাপ নাম্বার 2, এটা হচ্ছে ধাপ নাম্বার 3। দ্বিতীয় ধাপটাতে কি হয় দেখো, ব্যাকটেরিয়ার
mRNA ফাজ কর্তৃক গৃহীত, মানে ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড থেকে ডিএনএ থেকে কিছু অংশ আরএনএ ভাইরাস নিয়ে ফেলছে। ফাজ ফাজ মানে ভাইরাস বোঝাচ্ছে। ফাজ ফাজ কিন্তু কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। ফাজ কিন্তু ডিএনএ ভাইরাস। এই ফাজের ডিএনএ, এই ফাজের ডিএনএ। তাহলে ফাজ নিজস্ব ব্যাকটেরিয়ার আরএনএ নিয়ে ফেলছে না, ব্যাকটেরিয়া আরএনএ থেকে ফাজ নিজস্ব এমআরএনএ বানাবে। এমআরএনএ বানানোর জন্য আরএনএ পলিমারেজ এনজাইম লাগে। তাহলে ফাজ নিজস্ব এমআরএনএ বানাবে আরএনএ পলিমারেজ দ্বারা। ওই আরএনএ পলিমারেজ কার থেকে নিছে? ব্যাকটেরিয়ার এমআরএনএ থেকে নিছে। আরএনএ পলিমারেজ দিয়ে সে নিজস্ব কি বানাবে? এমআরএনএ বানাবে। এখন আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, এটাকে আমরা বলি ট্রান্সলেশন, এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তাহলে এখন ও তার নিজস্ব এখন এমআরএনএ থেকে সে তো নিজস্ব এমআরএনএ বানাই ফেলছে, এমআরএনএ থেকে সে বানাবে এখন প্রোটিন। এই ভিতরে সব কাজ করতেছে, প্রোটিন বানাইছে, মানে ট্রান্সলেশন প্রসেস করছে। এই ট্রান্সলেশন প্রোটিন করে যে প্রোটিনটা বানাইছে, ওই প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়ার নিজস্ব যে ডিএনএ ছিল, ডিএনএ কে কাটিয়ে ফেলছে। মানে কোষের ভিতরে ব্যাকটেরিয়া কোষের ভিতরে ঢুকে ব্যাকটেরিয়ার থেকে এমআরএনএ নিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ কে কাটিয়ে ফেলছে। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ খণ্ডন করে, মানে ব্যাকটেরিয়ার ডিএনএ কেটে ফেলে। ফলশ্রুতিতে তৃতীয় চিত্রে তুমি দেখবা ব্যাকটেরিয়ার ডিএনএ গুলো স্পষ্টভাবে নাই, ব্যাকটেরিয়ার ডিএনএ গুলো খণ্ডিত 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 ডিএনএ তৈরি হয়ে আছে। ফাজের কিন্তু নিজস্ব ডিএনএ এসে বসে আছে, এটা ফাজ ডিএনএ। তাহলে এই চিত্রটাকে তুমি কি বলবা? খণ্ডিত ব্যাকটেরিয়ার ডিএনএ। ফাজের ডিএনএ আছে। 3 নাম্বার স্টেপ শেষ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো মজার কাহিনী করে। আরো মজার কাহিনী হলো আচ্ছা আচ্ছা একটু করে দেখো, আমি বুঝাবো পরে। আমি আগে একটু করে তোমাদেরকে 4 নাম্বার স্টেপটা বলি। 3 নাম্বার স্টেপটা একটু করে তোমাদেরকে আবার রিপিট দিয়ে দেখো। 3 নাম্বার স্টেপটা একটু করে আবার রিপিট দিয়ে দেখো। তোমাদের বইতে 1 2 3 4 5 স্টেপগুলো আমার সাথে মিলবে না, আমি আমার মতো করে বলে যাচ্ছি। হ্যাঁ, বইয়ের সাথে মিলানোর কোনো প্রয়োজন নেই। তো দেখো, ফার্স্টে ব্যাকটেরিয়া ছিল, আমি এতটুকু পর্যন্ত বলি। ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়ার দেহের নিজস্ব ডিএনএ ছিল। একটা ভাইরাস, টি2 ভাইরাস, ওই ব্যাকটেরিয়ার সাথে এসে অ্যাড হয়েছে। ব্যাকটেরিয়ার নাম দিলাম আমরা ইকোলাই। ইকোলাই ব্যাকটেরিয়াকে ভাইরাস এসে অ্যাটাক করছে। যেহেতু ব্যাকটেরিয়াকে ভাইরাস আক্রমণ করে এবং ব্যাকটেরিয়া কোষকে বিদীর্ণ করে, তাই এই ভাইরাসগুলোর নাম হয় ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাস। তো ভাইরাসের নিজস্ব স্পর্শক তন্তু দিয়ে সে ব্যাকটেরিয়ার সাথে অ্যাড হয়েছে। ভাইরাস অ্যাড হওয়ার জন্য তার কিছু বিশেষ রিসেপ্টর মানে গ্রহণকারী সাইট অঞ্চল থাকে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ভাইরাস সংযুক্ত হওয়ার জন্য কিছু বিশেষ অঞ্চল আছে, ওই অঞ্চলটাতে ভাইরাস এসে সংযুক্ত হইয়া ভাইরাস, দেখো তার ভেতরে দ্বিসূত্রক ডিএনএ ছিল, ওই ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহের ভিতর প্রবেশ করাইলো। এবার যখন ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ভাইরাসের ডিএনএ আছে, তাহলে এখন ব্যাকটেরিয়ার দেহে 2টা ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ, ভাইরাসের ডিএনএ, যেটাকে আমরা ফাজ ডিএনএ বলতেছি। তাহলে ব্যাকটেরিয়ার দেহে 2টা ডিএনএ অ্যাড হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ আর একটা হলো এই ফাজ ডিএনএটা।
মানে ভাইরাসের ডিএনএটা। কথা ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে এখন ব্যাকটেরিয়ার ডিএনএ ভাইরাসের ডিএনএ অ্যাড হয়ে আছে একটা দেহের ভিতর। এবার ফার্স্ট ডিএনএটা, ব্যাকটেরিয়া যেহেতু একটা কোষ, কোষে কিন্তু ডিএনএ আরএনএ একসাথে থাকে এক্সেপ্ট ভাইরাস। ভাইরাসে না শুধুমাত্র হয় ডিএনএ থাকে, না হয় আরএনএ থাকে। কিন্তু ব্যাকটেরিয়া তো একটা কোষ, ব্যাকটেরিয়া কোষের ভিতর ডিএনএ আরএনএ দুইটাই তো আছে। ব্যাকটেরিয়া কোষ থেকে এই ফাজের ডিএনএটা গ্রহণ করে কি জানো? এমআরএনএ। তাহলে ব্যাকটেরিয়ার এমআরএনএ ফাজ কর্তৃক গৃহীত, ফাজ গ্রহণ করে। ব্যাকটেরিয়ার এমআরএনএ গ্রহণ করে ব্যাকটেরিয়ার এমআরএনএ থেকে ফাজ মানে ভাইরাস ব্যাকটেরিয়ার দেহের ভিতর তার নিজস্ব এমআরএনএ বানায়। নিজস্ব এমআরএনএ বানানোর জন্য একটা এনজাইম লাগে যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম দিয়ে ভাইরাস নিজস্ব এমআরএনএ বানায়। ওই এমআরএনএ থেকে সে প্রোটিন বানায় ট্রান্সলেশন পদ্ধতিতে। এমআরএনএ থেকে নিজস্ব সে প্রোটিন বানায়। এই প্রোটিন দিয়ে সে ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে ডিএনএটাকে কেটে ফেলে। মানে এখন সে নিজস্ব প্রোটিন বানালো, এই প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএকে সে কেটে ফেললো, খণ্ড বিখণ্ড করে ফেললো। তার মানে ব্যাকটেরিয়ার ডিএনএ একদম ড্যামেজ, ব্যাকটেরিয়ার ডিএনএ আর নাই। চতুর্থ ধাপে কি হবে ভাইয়া? চতুর্থ ধাপে তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ আর নাই তো, ব্যাকটেরিয়ার ডিএনএ তো কেটে কেটে শেষ করে ফেলছে। নিজস্ব প্রোটিন বানিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ তো কেটে কেটে শেষ করে ফেলছে। চতুর্থ ধাপে ভাইয়া ওর নিজস্ব যে ডিএনএটা আছে, সেই ডিএনএটাকে সে কি করবে? রেপ্লিকেটেড করাবে, মানে রেপ্লিকেশন করাবে, ডিএনএ অনুলিপন করাবে। তাহলে এটা ব্যাকটেরিয়ার ডিএনএটা আমরা রাখলাম খণ্ড বিখণ্ড ডিএনএ। ভাইরাস তার নিজস্ব যে ডিএনএটা আছে এই ডিএনএটাকে সে কি করাবে? অনুলিপিত করাবে। তাহলে ভাইরাসের ডিএনএ বা ফাজ ডিএনএ অনুলিপন। ডিএনএ অনুলিপন করাইলো। এই পর্যায়ে এসে সে তার ডিএনএ থেকে কোটিং বানাবে, প্রোটিন কোট। আমরা জানি ভাইরাসের দেহ কোটিং বা প্রোটিন দিয়ে গঠিত, মানে ভাইরাসের কোটিং, বাইরের আবরণটা হচ্ছে সবই প্রোটিন। ওই ক্যাপসিড প্রোটিন বলছিলাম। সে তার ডিএনএ থেকে আস্তে আস্তে কোটিং বানাবে, প্রোটিন কোট। এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপ হচ্ছে এটা। ভাইরাস লিখলাম, ব্যাকটেরিয়া ডিএনএ আর নাই, গেছে গা। এবার ভাইরাস তার নিজস্ব ডিএনএ থেকে ডিএনএ কোটিং বানাবে, মানে মাথা বানাবে একটা অংশ, এরকম করে অনেকগুলো মাথার খণ্ড বানাবে। এরপরে লেজ বানাবে, শুধু লেজ, দণ্ডাকার লেজ বানাবে। এরপরে স্পর্শক তন্তু বানাবে। এরকম করে করে দেখা যাচ্ছে ভাইরাস আলটিমেটলি তার বডির ভেতরে মানে ব্যাকটেরিয়ার বডির ভেতরে ভাইরাস তার নিজস্ব প্রোটিন কোটিং বানাই তার দেহের অংশগুলো বানাচ্ছে। যেমন মাথা বানাইলো, লেজ বানাইলো, স্পর্শকতন্তু বানাইলো। সবগুলো অংশ বানানোর পরে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটা হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করবে, মানে ছিঁড়ে ফেলবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করবে, এটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। এটা তোমাদের বোধহয় 6 নাম্বারে দেখাইছে। এবং কোষ প্রাচীর বিদীর্ণ করে ভাইরাসের অংশগুলো বাইরে বের হয়ে আসবে। ভাইরাসের অংশগুলো বাহিরে বের হয়ে চলে আসবে। হ্যাঁ, ভাইরাসের অংশগুলো বাহিরে বের হয়ে চলে আসছে এবং দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলছে সম্পূর্ণরূপে। ভাইরাস বাইরে বের হয়ে চলে এসে সবগুলো অংশ একত্রিত হয়ে নতুন ভাইরাস তৈরি হবে। তার মানে আলটিমেটলি ভাইয়া বোঝা যায়
আলটিমেটলি এই অংশ থেকে নতুন একটা ভাইরাস তৈরি হলো। ধরেন আপনি এরকম করে আঁকেন, এরকম করে আঁকেন, এরকম এরকম নতুন ভাইরাস তৈরি হবে অসংখ্য। এরকম অসংখ্য নতুন ভাইরাস তৈরি হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, তোমাদের সাথে মনে হয় মারুফ ভাই ক্লাস করতেছে না? তোমার নাম দেখতেছি না, বাট কমেন্ট পড়ে আইডিয়া করতে পারতেছি আর কি তোমাদের সাথে ক্লাস কে করে। ওকে, আমি প্রসেসটা পুরোটা আরেকবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে। পুরো প্রসেসটা আরেকবার বলবো, যারা এখন জয়েন করছো অসুবিধা নেই, যারা এখন জয়েন করছো কোনো অসুবিধা নেই, একটু মনোযোগ সহকারে শুনো। আমি একটু আবার বলি। আমি একটু আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবা, হ্যাঁ? সর্বপ্রথম, খুব সহজভাবে বলতেছি, ভালোভাবে শোনো। সর্বপ্রথম ভাইরাস কর্তৃক ব্যাকটেরিয়া আক্রমণ হবে। ব্যাকটেরিয়া হচ্ছে নীল কালো কালারের কোষটা, ভাইরাস হলো লাল কালার দিয়ে রাখছি। এটা হচ্ছে T2 ভাইরাস, আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ধরলাম ইকোলাই ব্যাকটেরিয়া। তো ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতর নিজস্ব ডিএনএ আরএনএ সবই আছে। আমরা ডিএনএ দেখাইছি এখানে, ব্যাকটেরিয়ার ডিএনএ আর ভাইরাসেরও নিজস্ব ডিএনএ আরএনএ সব। ভাইরাসের নিজস্ব ডিএনএ, T2 ভাইরাসটা একটা ডিএনএ ভাইরাস, ও নিজস্ব ডিএনএ আছে। ওকে, ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে একটা নির্দিষ্ট সাইট বা অঞ্চলে এসে অ্যাড হবে, যাকে আমরা বলবো রিসেপ্টর সাইট। ভালো কথা। এর পরবর্তীতে ভাইরাস ব্যাকটেরিয়ার দেহের কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি ছিদ্র করে ব্যাকটেরিয়া কোষের ভিতরে তার নিজস্ব ডিএনএ প্রবেশ করাবে। নিজস্ব ভাইরাসের ডিএনএ এখান থেকে এখন এখানে চলে আসছে, তাহলে এটাকে আমরা বললাম ফার্স্ট ডিএনএ, ব্যাকটেরিয়ার দেহের ভেতর চলে আসছে। এই ডিএনএটা ব্যাকটেরিয়া কোষ থেকে এমআরএনএটা নিয়ে ফেলবে। এমআরএনএ নিয়ে ভাইরাস তার নিজস্ব এমআরএনএ বানাবে। সেই এমআরএনএ থেকে ভাইরাস বানাবে প্রোটিন, যেটাকে আমরা বলি ট্রান্সলেশন প্রক্রিয়া। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এমআরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন প্রক্রিয়া। তাহলে সে প্রোটিন বানালো। ভাইরাস ব্যাকটেরিয়ার দিয়ে নিজস্ব প্রোটিন বানিয়ে সে প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলবে। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএটা খণ্ডিত ব্যাকটেরিয়ার ডিএনএ, তার মানে ব্যাকটেরিয়ার ডিএনএ খণ্ড খণ্ড হয়ে গেছে। এর পরের স্টেপে ভাইরাস তার এই ডিএনএটাকে অনুলিপন করাবে, ডিএনএ অনুলিপন, যাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ সৃষ্টি হইল। ক্লিয়ার? এই অনেকগুলো ডিএনএ দিয়ে ভাইরাস তার দেহের আলাদা আলাদা খণ্ড তৈরি করবে। প্রত্যেকটা খণ্ডের উপর প্রোটিনের কোট দিবে, কোট প্রোটিন বা আবরণ প্রোটিন দিবে। তাহলে ভাইরাস তার অনেকগুলো ডিএনএ অনুলিপন করে দেহের আলাদা আলাদা খণ্ড তৈরি করবে। মানে ষড়ভুজ আকৃতির, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মাথা, এগুলো একটা খণ্ড ভাইরাসের। এই দুটো দণ্ডাকৃতি, এগুলো লেজ, এটা স্পর্শক তন্তু। যখন তৈরি করবে, তৈরি করার পরে ভাইরাস এই অংশগুলোকে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর ভেদ করাবে, মানে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর লাইসিস করাবে। এজন্যই আমরা বলছিলাম লাইসিস বা ভাঙন, তাই এই চক্রের নাম লাইটিক চক্র। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর ভাঙন করাবে এবং কোষ প্রাচীর ভেঙে ভাইরাস তার অংশগুলোকে কোষ থেকে বের করবে। বের করে এবার এই অংশগুলো সবগুলো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে দেখো সম্পূর্ণ একটা ভাইরাস তৈরি হইলো। এই দেখো, ধরো আর একটা ভাইরাস, এই সম্পূর্ণ একটা ভাইরাস তৈরি হলো। আরেকটা ভাইরাস তৈরি হলো। এরকম করে ভাইরাস তার দেহের অনেকগুলো অংশকে অ্যাড করে নতুন ভাইরাস সৃষ্টি করবে। কথা ক্লিয়ার? এখন এই অংশগুলো ভাইরাস ব্যাকটেরিয়ার দেহেও সংযুক্ত করা যেতে পারে, বের করে সংযুক্ত করা যেতে পারে। এটা নিয়ে কনফিউশনের কোনো কিছু নেই। সোজা কথায় ভাইরাস আলাদা আলাদা অংশগুলোকে একত্রিত করে সম্পূর্ণ নতুন একটা ভাইরাস তৈরি করবে এবং সবচেয়ে মোদ্দা কথা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে বিদীর্ণ করবে বা লাইসিস করবে, ভেঙে ফেলাবে। এজন্য এই চক্রের নাম লাইটিক চক্র। সুতরাং এখানে বেসিক কথা মনে রাখতে হবে, ভাইরাস ব্যাকটেরিয়ার কোষের ভিতর তার নিজস্ব ডিএনএ ঢুকাইয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ কে খণ্ডিত করে। এখানে কোনো এনজাইম টেনজাইম ইউজ করতেছে না,
তবে ভাইরাস তার নিজস্ব একটা প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ কে কাটতেছে, কেটে এরপর ব্যাকটেরিয়ার ডিএনএ কাজ শেষ, ভাইরাস তার নিজস্ব ডিএনএ অনুলিপন করাইছে, নিজস্ব ডিএনএ অনুলিপন করে নিজস্ব ডিএনএ দিয়েই আলটিমেটলি প্রোটিনের কোড তৈরি করে ভাইরাসের দেহের বিভিন্ন অংশ তৈরি করে, সেই অংশগুলোকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিদীর্ণ করে বের করে দিয়েছে এবং এগুলো তখন মুক্ত ভাইরাস হয়ে গেছে। তাইলে একটা প্রসেসের মাধ্যমে অনেকগুলো উন্মুক্ত তুমি ভাইরাস পাবা বা অপত্য নতুন ভাইরাস পাবা। তাহলে এই ভাইরাসগুলোকে তুমি এখন নাম দিতে পারবা, এই ভাইরাসগুলো হচ্ছে এখন অপত্য ভাইরাস, এই ভাইরাসগুলো এখন অপত্য ফাজ। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো নাকি আগে বলো? আমাদের লাইটিক চক্র শেষ। এটা চিত্রের নাম দিতে হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার স্টেপ। চিত্র হচ্ছে যে লাইটিক চক্র। হ্যাঁ, হ্যাঁ, ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? যারা ক্লাস করবে তারা বুঝার কথা, আমি খুব স্লোলি বুঝাইছি। সবাই বুঝছো? বেশি গরম, একটু করে ফ্যানটা ছাড়ি, রেস্ট নি 5 মিনিট, 5 মিনিট না 1 মিনিট। তোমাদের কমেন্ট দেখবো, রেস্ট নিব। কমেন্ট এখনো আসে নাই। সবাই বুঝছো না আগে একটু বলো। কে একজন কমেন্ট করছে ভাইরাস ভাইয়া ইউটিউব লিংক দিয়ে দিয়েন, 2x এ ক্লাস করতে করতে এখন অনেক স্লো মনে হচ্ছে। জীবনটাই তোমার স্লো, আমারও আসলে জীবন স্লো, কিছুই করার নেই, আমাদের দুজনেরই জীবন স্লো, এবং আমি তো সবচেয়ে স্লো পাবলিক, এজন্য খুব স্লোলি আস্তে ধীরে পড়াই। হ্যাঁ, ইউটিউবে তো অবশ্যই দিব, বাট লাইভ ক্লাস করলে তো অনেক কিছু জানা যায়, ইউটিউবে তো কোশ্চেন করার সুযোগ পাবা না। হ্যাঁ, আমি আফরা বাসায় বসে বসে খালি 2x এ খালি ক্লাস করে। ওকে, আপনারা লাইভ ক্লাস এখন থেকে করো, এখন যেটুকু আসছে এখান থেকে করো, আমি লাইসোজেনিক চক্রটা বুঝাবো। এখন যে আসছো এখান থেকে লাইভ ক্লাস করো, প্রথম অংশটা ইউটিউবে দেখি, অসুবিধা নেই। আচ্ছা, ওকে, কে একজনই মাত্র আসছে, মুমিন মুন্না ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোমাকেও ওয়েলকাম আমাদের লাইভ ক্লাসে। নাম দেখতেছি না তো, ওই জন্য বুঝতেছি না। ওকে, লাইসোজেনিক চক্র, লাইটিক চক্রের সাথে লাইসোজেনিক চক্রের বেসিক পার্থক্য খুব অল্প।
বাট পার্থক্য আছে, পার্থক্য আছে। আমি আগে চিত্রগুলো একটু এঁকে ফেলি। হ্যাঁ, এখন আমরা পড়ব লাইসোজেনিক চক্র, ভাইরাসের বংশবৃদ্ধির দ্বিতীয় স্টেপ। দেখো চিত্র আঁকার টেকনিক দেখো। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এক ব্যাকটেরিয়াকে অ্যাটাক করা হয়েছে। এবার কিন্তু লাইসোজেনিক চক্র কিন্তু কারা করে, ধরো ল্যামডা ফাজ, তারপরে পি ফাজ, তারপরে M13 ফাজ। নর্মালি এই ব্যাকটেরিয়াগুলোই লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র করে। জিনিসটা কেমন, এখানের মধ্যে আমরা দেখব ধরো ল্যামডা ফাজ, তো ফাজ ভাইরাস, তো আমরা ফাজ ভাইরাসের গঠনটা ওই টাইপসেরই আঁকি। ধরো অ্যাড হয়েছে, ফাজের ডিএনএ আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, তাহলে এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা হলো ফাজ। আমি এটা T2 ফাজ আঁকি নেই, ল্যামডা ফাজই আঁকছি, মানে ওই শেপের বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে, বুঝে নাও জাস্ট। ওকে, সেকেন্ড চিত্রে ব্যাকটেরিয়ার ডিএনএ থাকবে, ভাইরাস তার নিজস্ব ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাবে। ভাইরাস তার নিজস্ব ডিএনএ ধরো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাইলো, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, আর এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। ব্যাকটেরিয়ার ডিএনএ আর ভাইরাসের ডিএনএ আগে থেকেই ছিল। ওকে ওকে, থ্যাংক ইউ, সরি থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি আগে থেকেই ছিলা। নাম দেখতেছি না, তাই জন্য আসলে বুঝতেছি না। হ্যাঁ, থার্ড স্টেপ হলো কি জানো, এখানের মধ্যে তো ফাজ লেগেই আছে গায়ের মধ্যে। থার্ড স্টেপ হলো, দিয়ে আগে তাহলে আর বুঝবে ভালো। থার্ড স্টেপ হলো ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএ মিক্স হয়ে যায়, মানে ভাইরাসটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে নিজস্ব ডিএনএ কি করে ফেলে, মিক্স করে ফেলে। কি চালাক দেখো, ও কিন্তু এই প্রসেসে ব্যাকটেরিয়াকে মারবে না, ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে নিজস্ব ডিএনএ কি করে ফেলছে, মিক্স করে ফেলছে। তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, ফাজ মানে ধরো ল্যামডা, ধরো তোমার
ল্যামডা ফাজ যখন তার নিজস্ব ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সংযুক্ত করে ফেলে, তখন তাকে প্রোফাজ বলে। তাহলে এখন যে এই গঠনটা আপনি পাইছেন, এই যে একটা গঠন আপনি পাচ্ছেন, যে গঠনটার মধ্যে আপনি দেখতেছেন ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ একত্রিত হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। এই পুরো গঠনটার নাম আপনি দিবেন হলো প্রোফাজ। প্রোফাজ প্রোফাজ ওকে। 4 নাম্বার স্টেপে আমরা আসবো। ব্যাকটেরিয়ার ভেতরে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ এর অনুলিপন ঘটবে। ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ এর অনুলিপন ঘটবে, পরে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি হবে? 2টা ডিএনএ। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া শুধু কি ব্যাকটেরিয়ার ডিএনএ তৈরি হচ্ছে? না রে, ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে কে তৈরি হচ্ছে? ভাইরাসের ডিএনএ তৈরি হচ্ছে। দেখছো, তাহলে সে কিন্তু ব্যাকটেরিয়াকে মারে নাই, ওই ব্যাকটেরিয়া দিয়ে ভাইরাস বানাচ্ছে। তাহলে কয়টা প্রোফাজ হইল? 2টা প্রোফাজ। কথা ক্লিয়ার? কয়টা প্রোফাজ হয়ে গেল? 2টা প্রোফাজ। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই যে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে যখন ল্যামডা ফাজ তার নিজস্ব ডিএনএকে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত করায়, তখন ব্যাকটেরিয়ার ডিএনএকে তো নির্দিষ্ট এক জায়গায় কাটতে হবে না, আবার সংযুক্ত করাইলো না। এর আগের চক্রতে আমরা দেখছি T2 ফাজ তো তার নিজস্ব প্রোটিন বানায় ব্যাকটেরিয়ার ডিএনএকে কাটছে, এখানে তো তেমন কোনো কিছু হয়নি। তাহলে ল্যামডা ফাজ ব্যাকটেরিয়ার ডিএনএকে নির্দিষ্ট জায়গায় কাটছে, তো কাটছে না? তাহলে ল্যামডা ফাজ ব্যাকটেরিয়ার ডিএনএকে নির্দিষ্ট জায়গায় কাটার জন্য যে এনজাইম ইউজ করে, সেকেন্ড ইনফরমেশন, ব্যাকটেরিয়ার ডিএনএ কাটা হয়, আবার ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাজের ডিএনএ সংযুক্ত হয় কোন এনজাইম দ্বারা? ব্যাকটেরিয়ার ডিএনএ কাটা হয় কোন এনজাইম দ্বারা? ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাজের ডিএনএ সংযুক্ত হয় কোন এনজাইম দ্বারা? ব্যাকটেরিয়ার ডিএনএ কাটা হয় নিউক্লিয়েজ এনজাইম দ্বারা। কি এনজাইম দ্বারা? নিউক্লিয়েজ এনজাইম দ্বারা। এবং ডিএনএ সংযুক্ত, ফাজ তার নিজস্ব ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত করে ইন্টিগ্রেজ এনজাইম দ্বারা। এটার সাথে একটু করে পার্থক্য তোমাদেরকে বলে দিই আমি, যে নর্মালি ব্যাকটেরিয়ার ডিএনএ কাটা হয় রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। সেটা আমরা নর্মালি যখন রিকম্বিনেশন করতে যাই সেই ক্ষেত্রে আমরা মনে রাখি নর্মালি ব্যাকটেরিয়ার ডিএনএকে কাটা হয় রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। মানে রিকম্বিনেন্ট ডিএনএ যখন বানাতে যাই আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ডিএনএকে তুমি কাটো, মানে এই ইকোলাইয়ের ডিএনএকে তুমি কাটতে পারবা, প্লাজমিড ডিএনএকে তুমি কাটতে পারবা রেস্ট্রিকশন দিয়ে, আর সংযুক্ত করবা লাইগেজ দিয়ে, লাইগেজ। কিন্তু এখানে দেখো যখন ভাইরাসের কাহিনী আসবে, ভাইরাস ব্যাকটেরিয়ার ডিএনএকে কাটার জন্য একটা এনজাইম ইউজ করে যার নাম নিউক্লিয়াস। রিকম্বিনেন্ট ডিএনএতে রেস্ট্রিকশন, এখানে ব্যাকটেরিয়ার ডিএনএকে ভাইরাস কাটে নিউক্লিয়াস দিয়ে।
আবার ভাইরাস তার নিজস্ব ডিএনএ কে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত করে ইন্টিগ্রেজ এনজাইম দিয়ে। এজ নামের শেষে কিন্তু এজ আছে, নামের শেষে এজ কিন্তু আছে, এজ আছে মানে এগুলো সবগুলো এনজাইম। কিন্তু নরমালি রিকম্বিনেন্ট ডিএনএ তে অ্যাড হয় কি দিয়ে? লাইগেজ এনজাইম দিয়ে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএ মিলাইয়া, ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএ মিলাইয়া নতুন একটা জিনোম, নতুন একটা ভাইরাল জিনোম তৈরি হইল। ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএ মিলাইয়া নতুন ভাইরাল জিনোম তৈরি হইল। এটাকে আমরা বলতেছি নতুন ভাইরাল জিনোম। এই জিনোম ভাইরাসগুলো এরপরে ব্যাকটেরিয়ার প্রাচীর ভেদ করে বের হয়ে চলে আসবে, বা ব্যাকটেরিয়ার প্রাচীরে ভেতরেই থেকে যাবে। কথা ক্লিয়ার? এই জিনোমগুলো আলটিমেটলি তাহলে দেখা যাবে ব্যাকটেরিয়ার প্রাচীরের ভেতরেই থেকে যাবে, অথবা জিনোমগুলো ব্যাকটেরিয়ার প্রাচীরকে লাইসিস করে বের হয়ে বাইরের দিকে চলে আসবে এবং সম্পূর্ণ নতুন রূপে একটা কি তৈরি করবে? ব্যাকটেরিয়া তৈরি করবে। এটাকে আমরা বলবো লাইসোজেনিক চক্র। ওকে, তাহলে এই চক্রটা আমি আরেকবার বলবো, তাহলে এই চক্রটাকে আমি আরেকবার রিপিট করব। ইচ অ্যান্ড এভরিবডি আসো নাকি? যারা ক্লাস করতেছো তারা কি আসেন? প্রচন্ড গরম, প্রচন্ড। আমি এই চক্রটা আরো একবার বলবো। যারা ক্লাস করতেছে তারা আছে নাকি একটু জানাও। হ্যাঁ, পরেরটা লিখছি ল্যামডা ফাজ। এই ক্লাসে কি কেউই নাই? আছি, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরেকবার বলবো আমরা, বলে একটু করে পার্থক্য বলেই ক্লাস শেষ করে দিব আজকে। আজকে আমাদের এটা একটু মেইনলি টপিক ছিল, আমরা শুরুতে লিখছিলাম। আসো তাহলে এই প্রসেসটার সাথে এরপর আগের প্রসেসটার পার্থক্য করার আগে এই প্রসেসটা আরেকবার বলি। লাইসোজেনিক চক্রটা ল্যামডা ফাজ, লাইসোজেনিক চক্রটা ল্যামডা ফাজটা মনে হয় দেখা যাচ্ছে না, ল্যামডাটাকে আরেকটু এভাবে নিচে করে লিখি। ল্যামডা ফাজ P1 ফাজ বা M13 ফাজে হয়, কিন্তু লাইটিক চক্রটা T2 T4 T6 ফাজে হয়। এই চক্রের মধ্যে দেখা যায় একটা ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সাথে সেম রিসেপ্টর প্রোটিন দিয়ে অ্যাড হবে, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ থাকবে, এটাকে আমরা প্লাজমিড ডিএনএও বলতে পারি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাজমিড ডিএনএ থাকে, মানে ক্রোমোজোম বহির্ভূত ডিএনএকে আমরা প্লাজমিড ডিএনএ বলি। ধরে এটা ইকোলাই ব্যাকটেরিয়া নিলাম, এই ব্যাকটেরিয়ার ডিএনএ এখন ওই ফার্স্ট ভাইরাসটা তার নিজস্ব ডিএনএ ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করাইলো, তাহলে ব্যাকটেরিয়ার কোষের ভেতরে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে, ভাইরাসেরও ডিএনএ আছে। এর আগে আমরা দেখছিলাম যে হচ্ছে যে ব্যাকটেরিয়ার ডিএনএটা নিজস্ব প্রোটিন তৈরি করে ভাইরাসের ডিএনএটা নিজস্ব প্রোটিন তৈরি করে ব্যাকটেরিয়ার ডিএনএকে কেটে ফেলে। কিন্তু এখানে ভাইরাসের ডিএনএটা নিউক্লিয়াস এনজাইম দিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএকে নির্দিষ্ট জায়গায় কেটে ফেলবে। কেটে ফেলে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে অ্যাড হয়ে যাবে, যে এনজাইম দিয়ে অ্যাড হবে তার নাম ইন্টিগ্রেস। আচ্ছা, তো অ্যাড হওয়ার পরে এই ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএ দুটোটাকে একত্রে আমরা বলবো প্রোফাজ। এই প্রোফাজটা এখন সংখ্যা বৃদ্ধি করবে। সংখ্যা বৃদ্ধি করার পরে
এটা যদি আমাদের স্টেপ নাম্বার 1 হয়, এটা যদি স্টেপ 2 হয়, এটা স্টেপ 3, এটা স্টেপ 4, এটা স্টেপ 5। সংখ্যা বৃদ্ধি করার পরে ভাইরাস তার নিজস্ব নতুন ভাইরাল জিনোম তৈরি করে ফেললো। এই ভাইরাল জিনোমটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে বের হইতে পারে, আবার কোষ প্রাচীরের ভেতরে থেকে বংশবৃদ্ধি করবে। তার মানে এখানে কিন্তু ব্যাকটেরিয়া মরতেছে না। এর আগেরটাতে ব্যাকটেরিয়ার ডিএনএ মারি ফেলছিল, মানে ব্যাকটেরিয়া মরেই গেছিল। এখানে ব্যাকটেরিয়ার ডিএনএ কে জীবিত রাখছে। মজার ব্যাপার, ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে নিজের ডিএনএ কে লাগাই দিছে। ফলশ্রুতিতে দেখা যায় ভাইরাস যতবার রেপ্লিকেটেড হবে, মানে ভাইরাস যতবার অনুলিপিত হবে, ভাইরাসের ডিএনএ যতবার অনুলিপিত হবে, ততবারই ব্যাকটেরিয়ার ডিএনএ অনুলিপিত হবে। তার মানে উল্টা বলতেছি, ব্যাকটেরিয়া মরে নেই এখানে। তার মানে ব্যাকটেরিয়া যতবার অনুলিপিত হবে, ব্যাকটেরিয়ার ডিএনএ যতবার অনুলিপিত হবে, ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে অ্যাড হয়ে আছে ভাইরাসের ডিএনএ। ভাইরাসের ডিএনএ ততবার অনুলিপিত হবে। আলটিমেটলি দেখা যায় এখানে ব্যাকটেরিয়া জীবিত, ভাইরাস তার নিজস্ব ডিএনএ কে ব্যাকটেরিয়ার সাথে অ্যাড করে দিয়েছে। ফলশ্রুতিতে ব্যাকটেরিয়া যতবার অনুলিপিত হচ্ছে, ভাইরাসের ডিএনএ ততবার অনুলিপিত হচ্ছে, এবং আলটিমেটলি ভাইরাসের নতুন একটা জিনোম সেট তৈরি হয়েছে, এবং এই নতুন জিনোম সেটগুলো ব্যাকটেরিয়া কোষ থেকে বের হচ্ছে। মজার ব্যাপার হলো এখানে এর আগেরটাতে তো দেখা যায় ব্যাকটেরিয়াকে সম্পূর্ণ ভাইরাস কোষ মেরে ফেলে। ফলশ্রুতিতে একটা চক্রে, একটা লাইটিক চক্র অনেকগুলো ভাইরাস তৈরি হয়, কিন্তু এখানে একটা লাইসোজেনিক চক্র অনেকগুলো ভাইরাস তৈরি হতে পারে না, কারণ কন্ট্রোল ওয়ে তো ভাইরাস ব্যাকটেরিয়া বেঁচে আছে। তো তাই একটা লাইসোজেনিক চক্রে 2টা বা 4টা এই সংখ্যক আমাদের ভাইরাসগুলো জীবিত অবস্থায় বের হয়, মানে ব্যাকটেরিয়া কোষ থেকে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেটেড হয়ে 2টা ডিএনএ হলো, 2টা জিনোম হইলো, আলটিমেটলি 2টা ভাইরাস হইলো। তাহলে 2টা ভাইরাস বের হইলো, কিন্তু লাইটিক চক্রে অনেকগুলো ভাইরাস বের হয়েছিল। তাহলে আমরা এই চক্রটাকে বলবো টেম্পারেট চক্র। এটা টেম্পোরারি, ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতেছে না। কিন্তু এর আগের চক্রটাকে আমরা ভিরুলেন্ট চক্র বলতে পারবো। ভিরুলেন্ট মানে ক্ষতিকারক, ক্ষতিকারক। ভিরিয়ন থেকে আসে, ভিরিয়ন মানে সংক্রমণ ক্ষমতাযোগ্য ভাইরাস। তাহলে ভিরুলেন্ট চক্র, লাইটিক চক্রকে আমরা বলবো ভিরুলেন্ট চক্র। তাহলে আমরা যখন লাইটিক চক্র পড়বো, তোমরা মনে রাখবা লাইটিক চক্রকে আমরা বলবো ভিরুলেন্ট সাইকেল। কিন্তু আমরা এই লাইসোজেনিক চক্রটা কিন্তু টেম্পোরারি। এই চক্রটা কিন্তু তোমার ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি করে নাই। তাহলে এই চক্রটাকে আমরা বলবো টেম্পোরারি বা টেম্পারেট সাইকেল। টেম্পারেট বা টেম্পোরারি সাইকেল, এই চক্রটাকে আমরা বলবো টেম্পারেট অর টেম্পোরারি সাইকেল অর টেম্পোরারি ফেজ। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট ফর ইউর একাডেমিক অবজেক্টিভ। ওকে, তাহলে 5টা স্টেপ দেখাইলাম। এবার লাইটিকের সাথে লাইসোজেনিকের পার্থক্য কি? সহজভাবে বলো কিছু পার্থক্য। ভাইয়া, লাইটিক মানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ হবে, ব্যাকটেরিয়া সম্পূর্ণ মারা যাবে। লাইসোজেনিক মানে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মরবে না। লাইটিক চক্রটা হয় ভাইয়া T2 T4 T6 এ, লাইসোজেনিকটা হয় ল্যামডা P1 M13 এ। লাইটিক চক্রটাতে ভাইয়া ব্যাকটেরিয়ার ডিএনএটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়, লাইসোজেনিক চক্রতে ব্যাকটেরিয়ার ডিএনএকে সম্পূর্ণ ধ্বংস করা হয় না। লাইটিক চক্রে ব্যাকটেরিয়ার ডিএনএকে ধ্বংস করার জন্য ভাইরাস তার নিজস্ব প্রোটিন বানায়, কিন্তু লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়ার ডিএনএকে কাটার জন্য নিউক্লিয়াস এনজাইম, ভাইরাস তার নিজস্ব ডিএনএ ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত করার জন্য ইন্টিগ্রেজ এনজাইম ইউজ করে। লাইটিক চক্রের মধ্যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাকে সম্পূর্ণ বিদীর্ণ করে একবারে লাইসিস করে ফেলা হবে, লাইসোজেনিক চক্রে সেই জিনিসটা করা হবে না। লাইটিক চক্রটা যেহেতু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ভাইরাস নতুন সংখ্যা তৈরি করতেছে, অনেকগুলো সংখ্যক ভাইরাস একটা চক্রে তৈরি হবে। লাইসোজেনিক চক্র অনেকগুলো সংখ্যক ভাইরাস তৈরি হবে না, এবং লাইটিক চক্রটা একটা ভিরুলেন্ট ক্ষতিকারক চক্র, লাইসোজেনিক চক্রটা একটা টেম্পারেট চক্র। এবার তোমার পরীক্ষা উদ্দীপক যদি দেয় একটা অকোষীয় জীব, একটা কোষীয় জীব, অকোষীয় জীবটা কোষীয় জীবটাকে ধ্বংস করে, অকোষীয় জীবটা কোষীয় জীবটার কোষ প্রাচীর বিদীর্ণ করে বা কোষ প্রাচীর ভেঙে ফেলে একটা চক্র সম্পন্ন করে। এই তো কোষ প্রাচীর ভেঙে ফেলে অকোষীয় জীব, অকোষীয় মানে ভাইরাস, কোষীয় জীবের কোষ প্রাচীর, কোষীয় জীবের কোষ প্রাচীর বিদীর্ণ করে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করে, কোষীয় জীব মানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করে। কোন চক্র? লাইটিক চক্র। যদি বলে কোষ প্রাচীর বিদীর্ণ না করে, অকোষীয় জীব তার নিজস্ব ডিএনএ কে কোষীয় জীবের ডিএনএ এর সাথে সংযুক্ত করে একটি চক্র সম্পন্ন করে। এই ডিএনএ সংযোগ মানে লাইসোজেনিক চক্র। আর যদি কোষ প্রাচীর বিদীর্ণ করে ফেলে বলে, তাহলে লাইটিক চক্র। এই দুইটা ক্লু দিয়ে পরীক্ষার উদ্দীপক যেন বুঝে যাও। একটা কোষ প্রাচীর বিদীর্ণ করা, আরেকটা হচ্ছে ডিএনএ সংযুক্ত করে নতুন ডিএনএ তৈরি করা, যাকে আমরা বলছি প্রোফাজ। প্রোফাজের কথা উদ্দীপকে না দিলে নতুন ডিএনএ এর কথা অবশ্যই দিবে। কথা বুঝছেন এতটুকু?
আলহামদুলিল্লাহ কারেন্ট যায়নি আমাদের, আলহামদুলিল্লাহ গুড লাক যে কারেন্ট যায়নি। আমরা ক্লাসে কিন্তু প্রায় শেষের দিকেই, তা আমরা কারেন্ট যায় নাই আলহামদুলিল্লাহ। এখন তোমরা বলো যে হচ্ছে যে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কি না। আমি ইউটিউবে আপলোড দিব, ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত, যতক্ষণ না আপলোড হয় ততক্ষণ পর্যন্ত লিঙ্ক দিতে পারবো না, আপলোড হইলেই লিঙ্ক দিব। লাইসোজেনিক চক্র আর একটু বললে ভালো হতো। সহজভাবে একবার বলি, কঠিনভাবে বারবার বলতেছি তো, মানে ডিটেলস বলতেছি তো, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। সহজ বাংলায় একবার বলে দিই। লাইসোজেনিক চক্রে এই ভাইরাসগুলো ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। আক্রমণের প্রসেস, ভাইরাস যাকে আমরা ফাজ বলতেছি সে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের সাথে সংযুক্ত হবে। ভাইরাস তার নিজের ডিএনএ ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করাবে। ভাইরাস তার ডিএনএ দিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএকে কাটবে। তো এখানে দেখো এই ডিএনএটার মধ্যে কালো লাল দুইটা অংশ আছে। কালোটা ভাইরাস এই ব্যাকটেরিয়ার ডিএনএর অংশ, লালটা ভাইরাসের ডিএনএর অংশ। তো যে এনজাইম দিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএকে কাটা হয় সেই এনজাইমকে বলা হয় নিউক্লিয়াস এনজাইম। এবং ভাইরাস তার নিজের ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যে এনজাইম দিয়ে সংযুক্ত করবে তাকে বলবো ইন্টিগ্রেজ এনজাইম। ওকে, এর পরবর্তীতে এই ডিএনএটা কিন্তু ব্যাকটেরিয়ার দেহের মধ্যেই আছে এবং এই ডিএনএটাতে ভাইরাস ব্যাকটেরিয়া উভয়েরই ডিএনএ আছে। এখন ভাইরাস নিজে রেপ্লিকেট হবে, মানে অনুলিপিত হবে। ভাইরাসের ডিএনএ অনুলিপিত হবে, তাহলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। এই দুইটা ডিএনএ থেকে আলটিমেটলি দেখো ব্যাকটেরিয়া নিজস্ব ডিএনএটা রেপ্লিকেট হয়েছে। তো ব্যাকটেরিয়ার ডিএনএ যেহেতু রেপ্লিকেট হয়েছে, ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ভাইরাসের অংশ নাই, আসো তো। তাহলে ভাইরাসের অংশটা আলাদা হয়ে নতুন ভাইরাল একটা জিনোম বা জিনের সেট তৈরি করছে। এই জিনের সেটটা আলটিমেটলি বের হয়ে নতুন দুইটা ভাইরাস তৈরি করবে। তাহলে আলটিমেটলি ব্যাকটেরিয়া জীবিত আছে, ব্যাকটেরিয়ার ডিএনএ মধ্যে ভাইরাসের ডিএনএ অ্যাড হয়ে গেছে, ভাইরাসের ডিএনএ অনুলিপিত হয়েছে, দুইটা ডিএনএ তৈরি হইলো। ওই ডিএনএতে ব্যাকটেরিয়ার অনুলিপিত ডিএনএতে ভাইরাসের অংশ আছে, সেই ভাইরাসের অংশগুলো আলটিমেটলি নতুন নতুন দুইটা ভাইরাস তৈরি করলো। সো ফার্স্ট ভাইরাস, ব্যাকটেরিয়াকে আক্রমণ, ব্যাকটেরিয়া কোষের ভিতর ভাইরাল ডিএনএ প্রবেশ, ব্যাকটেরিয়ার ডিএনএ কাটা নিউক্লিয়াস এনজাইম, ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএ সংযুক্ত ইন্টিগ্রেজ এনজাইম, ব্যাকটেরিয়া ভাইরাসের ডিএনএ সংযুক্ত একটা ডিএনএ হইলো যাকে আমরা বললাম প্রোফাজ ডিএনএ। ব্যাকটেরিয়ার ভাইরাসের ডিএনএকে একসাথে আমরা বলবো প্রোফাজ। এই প্রোফাজটা অনুলিপিত হবে এবং ভাইরাসের অংশ এখানে থাকবে। আলটিমেটলি ভাইরাসের নিজস্ব ডিএনএ তৈরি হবে, জিনোম তৈরি হবে এবং এই জিনোম থেকে নতুন দুইটা ভাইরাস তৈরি হইল। হ্যাঁ, এবার সবাই বুঝছো? আমি ইউটিউব লিঙ্ক দিয়ে দিব, তবে আপলোড না হওয়া পর্যন্ত লিঙ্ক দিতে পারবো না। তাহলে ইউটিউবে আপলোড হোক, কিছুক্ষণ টাইম লাগবে, আপলোড হওয়ার পর আমি লিঙ্ক দিয়ে দিব। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝছো? যারা ক্লাসে ছিলা, যারা এখন আসছো তারা বুঝবা না, যারা এখন আসছো তারা বুঝবা না। যারা ক্লাসে ছিলা, শুরু থেকে যারা ক্লাসে ছিলা তারা বুঝেছো সবাই? ভেরি গুড। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এবং ভাইরাস রিলেটেড যত রোগ আছে, যেমন আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি মূলত পড়াবো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব মানে কি, উপকারিতা অপকারিতা মানে রোগগুলো, আর ভ্যাকসিন তৈরি করা।
তো ভাইরাসের দুইটা জিনিসের মাধ্যমে ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যায়। একটা হচ্ছে ভাইরাসের ভ্যাকসিন দিয়ে, যেমন করোনার ভ্যাকসিন আসছে, আর একটা হচ্ছে অ্যান্টিভাইরাল ঔষধ যার নাম হচ্ছে ইন্টারফেরন। তো নর্মালি আমরা এই দুইটা প্রসেসে ভাইরাস থেকে মুক্তি পাইতে পারি। তো কিছু ভাইরাসের বৈশিষ্ট্য তোমাদের বইতে দেওয়া আছে, তার মধ্যে করোনাটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলছিলাম, ওই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ মূলত হেপাটাইটিসটা নিয়ে আলোচনা করবো, এটা অনেক ইম্পর্টেন্ট। ডেঙ্গি ভাইরাস নিয়ে আলোচনা করবো, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হেপাটাইটিস বলতে হেপাটাইটিস এ বি সি ডি ই পাঁচটাই, ডেঙ্গি, পাপায়া রিং স্পট ভাইরাসটা নিয়ে একটু আলোচনা করবো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আর ছোটো ছোটো কিছু ভাইরাস আছে, যেমন জিকা ভাইরাস, নিপা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, অনেকগুলো ছোটো ছোটো ভাইরাস আছে, প্যাপিলোমা, এগুলো দিয়ে আমরা ছোটো ছোটো কিছু আলোচনা করে ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব। তোমরা আজকে এই ক্লাসটা করে লাইসোজেনিক লাইটিক চক্র চিত্র সব বর্ণনা করে ফেলবা, লাইসোজেনিক আর লাইটিকের পার্থক্য পড়বা। তোমাদের পরীক্ষায় যদি স্যাররা কোশ্চেনে বলে অকোষীয় কোনো বস্তু কোষীয় কোনো বস্তুর কোষ প্রাচীর বিদীর্ণ করে, কোষ প্রাচীর বিদীর্ণ মানে সেটা লাইটিক চক্র। আর যদি বলে অকোষীয় কোনো বস্তু কোষীয় কোনো বস্তুর ডিএনএর সাথে সংযুক্ত হয়ে যায়, মানে অকোষীয় মানে ভাইরাস বোঝাচ্ছে, কোষীয় মানে ব্যাকটেরিয়া বোঝাচ্ছে। ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএর সাথে সংযোজন বা ডিএনএ সংযোজনের কথা বললে প্রোফাজের কথা বলছে, তাহলে সেটা হবে লাইসোজেনিক চক্র। এই দুটো ক্লু দিয়ে তোমাদেরকে উদ্দীপক বুঝতে হবে, লাইসোজেনিক বুঝাইছে নাকি লাইটিক বুঝাইছে। নর্মালি তোমাদের বইতে T2 ব্যাকটেরিওফাজের যেহেতু বর্ণনা আছে, T2 কিন্তু লাইটিক চক্র করে, তাহলে পরীক্ষায় বেশি লাইটিক চক্রই আসে। আমার সময়ও লাইটিক চক্র আসছিল, আমি লাইটিক চক্র লিখে দিয়ে আসছিলাম। কথা ক্লিয়ার? সো আমরা সিকিউ দেখাবো, তার আগে আমরা আজকে এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে ইন হিউজ ভাইরাসের ইন টোটাল বর্ণনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সালামু আলাইকুম।